মানে ইলেকট্রিসিটি, কার্ডিও মানে হার্ট, গ্রাফি মানে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। তো তাহলে আমরা যদি দেখি যে হোয়াট ইজ ইলেকট্রোগ্রাফি, তাহলে ইট ইজ নাথিং বাট দ্য গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট। তার মানে যে আমরা যদি দেখি যে হার্টে মাসেল, হার্টের এট্রিয়াম ভেন্ট্রিকলসগুলো কন্ট্রাকশন হয়, রিল্যাক্সেশন হয়, এইটাতে যে ইলেকট্রিসিটিটা তৈরি হয় সেটা আসলে গ্রাফে প্রেজেন্ট করাটাই হচ্ছে ইসিজি। এটা নর্মালি কীরকম গ্রাফটা হয়, অ্যাবনর্মাল হলে কেমন হয়, কোনটাতে কীরকম হয়, সেটাই প্রেজেন্ট করাটাই হচ্ছে আসলে ইসিজি। তো তাহলে আমরা যদি সোজা ভাষায় বলি যে ইসিজি হচ্ছে যে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি দেখার একটা মানে পরীক্ষা আর কি। তো তাহলে এটা যদি এই ইসিজিটার ইউজ যদি আমরা দেখি যে এটা আসলে আমরা কি কি ডিজিজে ইউজ করতে পারি, তো যেহেতু আমরা দেখছি যে আসলে ইসিজিতে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি দেখতে হয় এবং ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা মেইনলি অ্যাসোসিয়েটেড উইথ মাসেল কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন, তাহলে হার্টের মায়োকার্ডিয়াল ডিজিজগুলোকে দেখার জন্যই মেইনলি ইসিজিটা ইউজ করা হয়। যেমন মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এগুলো দেখার জন্য। এবং যেহেতু মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া এবং ইনফ্রাকশনের মেইন প্রেজেন্টেশন হচ্ছে চেস্ট পেন অ্যান্ড ব্রেথলেসনেস, তাহলে সেটার কারণ আসলে চেস্ট পেন এবং ব্রেথলেসনেসের কারণ দেখার জন্য আমরা ইসিজি করতে পারি। এবং ইসিজিটার দরকার আসলে থ্রম্বোলাইসিস আমরা ইউজ করবো কিনা এমআই পেশেন্টের, কারণ আপনারা জানেন যে যদি এসটি লিমিটেড এমআই হয় তাহলে থ্রম্বোলাইসিস সাধারণত ইউজ করা হয়, এবং যদি নন এসটি লিমিটেড এমআই হয় তাহলে সাধারণত থ্রম্বোলাইসিস করা হয় না, রাদার অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করা হয়। আরও অনেক কথা আছে, যেমন এটা একটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট ফর ডিটেকশন অফ কার্ডিয়াক এরিথমিয়াস অ্যান্ড এনি কারেকশন অ্যাবনর্মালিটিস। কারণ আমরা এরপরেই দেখব যে আসলে ইসিজিটা মেইনলি আমাদের এই এসএ নোড, এভি নোড কন্ডাক্টিং সিস্টেমের উপর অনেকখানি নির্ভর করে। তো এছাড়াও এটা স্ট্রেস টেস্ট, যেটা ইটিটি এক্সারসাইজ টলারেন্স টেস্ট, এটা করার জন্য ইসিজিটা ব্যবহৃত হয়। আসলে ইটিটিটা আসলে এই এক্সারসাইজ করার সময় ইসিজি করা ছাড়া আসলে ইটিটিটা কিছুই না, যে এটা স্ট্রেস মানে এক্সারসাইজ করার সময় ইসিজি করা হয় আর কি। এছাড়াও কিছু নন কার্ডিয়াক কন্ডিশন আছে যেখানে ইসিজিগুলো ব্যবহার করা হয়, যেমন পেশেন্টের হাইপোক্যালেমিয়া যদি থাকে, তখন পেশেন্টের যে পালমোনারি এম্বোলিজম থাকে, তখন আসলে আমরা এইসব ক্ষেত্রে ব্যবহার করে থাকি ইসিজিটাকে। তো এখন আসলে জেনেসিস অফ কার্ডিয়াক ইলেকট্রিক্যাল ফিল্ড, এটা মানে আমরা ইসিজির একেবারে বেসিক কিছু জিনিস আমি খুব সহজ করে বলার চেষ্টা করছি। আসলে কঠিন বিষয় বা যেগুলো আসলে আমাদের দরকার নেই সেগুলো আমি আসলে বলবো না। তো আসলে আমরা একটু দেখবো যে আসলে ইসিজির বেসিকটা কীরকম। তো আমি একটু আগেই বলছি যে আসলে আমাদের হার্টের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, এটা আসলে যদি কন্ট্রাকশন হয়, যে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন বা অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, এটাকে বলা হয় আসলে ডিপোলারাইজেশন। আর যখন এটা রিল্যাক্স করে এটাকে বলা হয় রিপোলারাইজেশন। তো এই যে কন্ট্রাকশন বা ডিপোলারাইজেশন বা রিল্যাক্সেশন বা ডিপোলারাইজেশন, এই সময়ে যে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলো হয়, এগুলো আসলে ইলেকট্রোড লাগাই, যেমন আমরা হাতে লাগাই, ইসিজি করার সময় পায়ে লাগাই, চেস্টে লাগাই, এই ইলেকট্রোড লাগায় এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বা কীরকম ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে সেটা আসলে দেখায়, এটাই রিপ্রেজেন্ট করা হয় আসলে গ্রাফে। তো আমরা যদি এই বেসিক জিনিসগুলো আমাদের লাগবে, যেমন আমরা জানি হার্টের 4টি চেম্বার, রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, কিন্তু এই ইসিজি পার্সপেক্টিভে আমরা আমরা হার্টকে দুটো ধরবো, যে একটা এট্রিয়া একটা ভেন্ট্রিকল, কারণ অলমোস্ট দুটো এট্রিয়া একসাথে কন্ট্রাক্ট করে এবং অলমোস্ট দুটো ভেন্ট্রিকল একসাথে কন্ট্রাক্ট করে। যদিও আমরা পরবর্তীতে আমরা দেখব যে রাইট এট্রিয়ামটা আগে করে, লেফট এট্রিয়ামটা তার একটু পরে, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল এটা পুরোপুরি সাইমেলটেনিয়াসলি করে না। তো তারপরেও আমরা প্রথমত ধরে নিচ্ছি যে হার্টের দুটো জিনিস, দুটো চেম্বার, একটা এট্রিয়াম এবং একটা ভেন্ট্রিকলস। তো আমরা এখন শুধু বেসিকটা জানছি। তো আমাদের এটা একটা কন্ডাকটিভ সিস্টেম অফ দ্য হার্ট, যেটা খুবই 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 জরুরি। যেমন আমি এই কন্ডাকটিভ সিস্টেমটাকে আসলে বলি যে আমরা যেমন যে রুমটাতে আমরা থাকি, সেই রুমটা হচ্ছে যদি আমাদের একটা হার্ট হয়, তাহলে এই কন্ডাকটিভ সিস্টেমটা আসলে হচ্ছে যে আমাদের রুমে যে বিভিন্ন কারেন্টের তার আছে, যে একটা তার গেছে টিভিতে, একটা গেছে লাইটে, একটা এসিতে, একটা ফ্যানে, এরকম আর কি। তো এই কন্ডাকটিভ সিস্টেমের শুরুটা হচ্ছে আমাদের হচ্ছে এসএ নোড দিয়ে, কারণ এসএ নোড হচ্ছে আমাদের মেইন, এটা ইম্পালস জেনারেট করতে পারে, এটা নিজে নিজে ইম্পালস তৈরি করতে পারে।
তো আমরা একটা নর্মাল কন্ডাকটিভ সিস্টেমটা আসলে যদি দেখি যে এই এসএ নোডে একটা ইম্পালস তৈরি হয়, ইম্পালসটা তৈরি হওয়ার পরে সেটা প্রথমেই রাইট এট্রিয়ামকে স্টিমুলেট করে, মানে সেই যে ইম্পালসটা এসএ নোডে তৈরি হয় সেটা আগে রাইট এট্রিয়ামের মাসলগুলোকে বলে যে কন্ট্রাক্ট করো কন্ট্রাক্ট করো। এরপর এই ইম্পালসটা তিনটা পাথওয়ে দিয়ে এভি নোডে যায় এবং একটা বেকম্যানস বান্ডেল দিয়ে লেফট এট্রিয়ামে যায় এবং আবারও সেই লেফট এট্রিয়ামে গিয়ে বলে যে ইম্পালসটা গিয়ে বলে লেফট এট্রিয়াম মাসলকে কন্ট্রাক্ট করো এবং আলটিমেটলি রাইট এট্রিয়াম এবং লেফট এট্রিয়াম দুজন মিলেই আসলে একটা কন্ট্রাকশন করে মোটামুটি একই সময় ধরে, যদিও রাইট এট্রিয়াম কিছুটা সময় আগে করে, কারণ যেহেতু রাইট এট্রিয়ামটা প্রথমেই ইম্পালসটা পাচ্ছে। এরপর এভি নোড থেকে ইম্পালসটা চলে যায় বান্ডেল অফ হিজ থেকে রাইট বান্ডেল ব্রাঞ্চ দিয়ে যায় রাইট ভেন্ট্রিকলে এবং লেফট বান্ডেল ব্রাঞ্চ দিয়ে যায় লেফট ভেন্ট্রিকলে। তো এই কন্ডাক্টিং সিস্টেমটা আমাদের আসলে খুব জরুরি, কারণ আমরা ইসিজি বুঝতে গেলে আমাদের এটা অবশ্যই ভালোভাবে বুঝতে হবে। সো একটা ইম্পালস যদি এসএ নোড থেকে তৈরি হয়, এটা এসএ নোড থেকে তৈরি হয়ে এটা রাইট এট্রিয়ামকে ইম্পালসটা দেয় কন্ট্রাক্ট করার জন্য, এরপর একটা যায় লেফট এট্রিয়ামে, এরপর এভি নোড থেকে বান্ডেল অফ হিজ, তারপর রাইট বান্ডেল ব্রাঞ্চ দিয়ে রাইট ভেন্ট্রিকুলার মাসেল, লেফট বান্ডেল ব্রাঞ্চ দিয়ে লেফট ভেন্ট্রিকুলার মাসেলসে যায়। তো এখন আমরা যদি এই ছবিটা একটু ভালো করে খেয়াল করি, আমি দেখাচ্ছি যে এটা মনে করছি এসএ নোড, এটা এভি নোড। তো আমরা যদি দেখি যে এই হলুদ কালার হচ্ছে মানে ডিপোলারাইজেশন বা কন্ট্রাকশন। তো আমরা ধরে নিলাম এটা একটা রেস্টিং হার্ট, এটা একটা রেস্টিং অবস্থা। তো এসএ নোড যখনই ইম্পালস একটা তৈরি করবে, সেটা তৈরি করার সাথে সাথেই রাইট এট্রিয়ামে যাবে। দেখেন রাইট এট্রিয়ামে গেছে, সো রাইট এট্রিয়ামটা কিছুটা কন্ট্রাক্ট করবে এবং একটা আপওয়ার্ডস একটা আমাদের ওয়েভ তৈরি হবে। এরপরেই যদি আমরা দেখি যে কিছুটা ইম্পালস লেফট এট্রিয়ামে চলে গেছে এবং যার জন্য আরেকটু লেফট এট্রিয়ামে যাওয়ার কারণে লেফট এট্রিয়াম কিছুটা কন্ট্রাক্ট করেছে, সুতরাং আরেকটা ডাউন স্ট্রোক হয়েছে ওয়েভ। এবং ফাইনালি যখন দুটো এট্রিয়াম একসাথে কন্ট্রাক্ট করেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো এট্রিয়ামের ডিপোলারাইজেশন বা কন্ট্রাকশন দেখানো হয়েছে এবং সেখানে একটা পি ওয়েভ হয়েছে। তো আমি আবারও দেখাচ্ছি তাহলে পি ওয়েভটা কীভাবে হলো। যে আমরা দেখি যে এসএ নোড থেকে ইম্পালস তৈরি হলো, হয়ে এটা রাইট এট্রিয়ামে ডিপোলারাইজেশন, রাইট এট্রিয়ামে ইম্পালসটা কিছুটা স্প্রেড করলো, তখন একটা পি ওয়েভের আপ স্ট্রোক পার্ট হলো। এরপর ইম্পালসটা চলে গেল লেফট এট্রিয়ামে যাওয়ার সাথে সাথে লেফট এট্রিয়াম কিছুটা কন্ট্রাক্ট করার পর্যায়ে গেল, তখন একটা ডাউন স্ট্রোক হলো এবং যখন দুটো এট্রিয়াম মোটামুটি ইম্পালসটা পেয়ে গেল তখন দুটো কন্ট্রাকশন করে একটা কমপ্লিট পি ওয়েভ হলো। তো আমি যদি এখন এটাকে একটু বিশ্লেষণ করি যে এই পি ওয়েভের মোটামুটি আমরা ধরে নিই যে যে আপস্ট্রোক পার্টটা আছে এটা আসলে রাইট এট্রিয়ামের কন্ট্রাকশনের জন্য হয় এবং যেটা ডাউন স্ট্রোকটা সেটা আসলে লেফট এট্রিয়ামের জন্য হয়। এই জন্য যদি কোনো কারণে রাইট এট্রিয়াম বড় হয়ে যায় তাহলে আপস্ট্রোকটা অনেক বড় হয়ে যায়, যেটাকে আমরা টল এবং পিকটিক বলি। আর যদি লেফট এট্রিয়ামটা বড় হয়ে যায় তাহলে আসলে পিটা টল না হয়ে এটা মানে ব্রড হয়ে যায়, দ্যাট ইজ প্রস্থটা বেড়ে যায়, এটাকে আমরা বলি বাইফিড নস পি ওয়েভ, যেটা মাইট্রাল স্টোনোসিসে সাধারণত হয়। তো আমি আশা করছি এতটুকু বুঝতে পেরেছেন। তো এরপরে আমরা যেটা দেখব যে একটা ইসিজি পেপার সম্বন্ধে আমাদের খুব ভালো আইডিয়া থাকতে হবে। তো আমি এটা ইসিজি পেপার সম্বন্ধে বলার চেষ্টা করছি যে আসলে একটা ইসিজি পেপার আসলে একটা গ্রাফ পেপার ছাড়া কিছুই না। তো আমরা যদি দেখি যে প্রথম হচ্ছে আমাদের জানতে হবে যে ইসিজি পেপারটা যে মেশিন থেকে বের হয় এটা বের হয় 25 মিলিমিটার পার সেকেন্ড স্পিডে। তো এই স্পিডটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের হার্ট রেট বের করা থেকে শুরু করে আরও অনেক কাজে লাগবে। তো আমরা যদি দেখি যে এরকম যদি আমরা দেখি যে 25 মিলিমিটার মানে 5টা লার্জ স্কোয়ার, কারণ আমরা দেখি যে এটা একটা লার্জ স্কোয়ার, এই লার্জ স্কোয়ারের মধ্যে 5টা করে স্মল স্কোয়ার আছে, যে 1 2 3 4 5, এদিকেও 5টা। তাহলে 1 সেকেন্ডে এটা যাবে 1 2 3 4 5, তাহলে 5টা লার্জ স্কোয়ার মানে 25 মিলিমিটার। কারণ আমরা বললাম যে একটা ছোট স্মল স্কোয়ার সমান 1 মিলিমিটার, তাহলে 5টাতে 5 মিলিমিটার, তাহলে 25 মিলিমিটার সমান 5টা লার্জ স্কোয়ার। তাহলে 5টা লার্জ স্কোয়ার যেতে যদি 1 সেকেন্ড লাগে তাহলে একটা লার্জ স্কোয়ার সমান হবে 0.20 সেকেন্ড এবং একটা স্মল স্কোয়ার সমান হবে
0.04 সেকেন্ড, মানে এটা আসলে ঐকিক নিয়ম করা, আসলে এটা কিছুই না। তো কিন্তু আমাদের এটা ইম্পর্টেন্ট, আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটা ইসিজি পেপার স্পিড হচ্ছে 25 মিলিমিটার পার সেকেন্ড, যার কারণে একটা লার্জ স্কোয়ার মানে হচ্ছে 0.20 সেকেন্ড এবং একটা স্মল স্কোয়ার সমান হচ্ছে 0.04 সেকেন্ড। এই আর ইসিজি পেপারটাতে যে আমরা হরাইজন্টাল যেটা দেখি সেটা দিয়ে আসলে টাইম রিপ্রেজেন্ট করা হয়, যে টাইম কতটুকু সময় লাগলো। আর যে ভার্টিক্যাল যেটা, সেটাতে আসলে রিপ্রেজেন্ট করা হয় ভোল্টেজ। এবং এই ভার্টিক্যালটাকে যে ভোল্টেজ ইয়ে করা হয়, এটার আমরা একটা ইয়ে দেখি যে যে আসলে এটার একটা স্ট্যান্ডার্ডাইজেশন বা ক্যালিব্রেশন থাকে। আমি একটু এখানে দেখাচ্ছি যে প্রত্যেকটা ইসিজির শুরুতে এরকম একটা ক্যালিব্রেশন থাকে বা স্ট্যান্ডার্ডাইজেশন থাকে। যে এটা আসলে আমি যদি একটি সহজ কথায় বলি যে এটা আসলে একটা ইউনিট, যে আমরা এই সিরিজ যে ওয়েভগুলো আছে, যেমন এটা আর ওয়েভ, এখানে পি ওয়েভ, এদিকে এস ওয়েভ। তো আসলে ওয়েভগুলো আসলে বড় হয়েছে, প্যাথোলজিক্যাল হয়েছে না ফিজিওলজিক্যাল হয়েছে, সেটা বোঝার জন্য আসলে আমরা কম্পেয়ার করব। তো এই কম্পেয়ারটা করতে হবে আমাদের এই ইউনিটটার সাথে, মানে আমাদের একটা নর্মাল ইসিজির ক্যালিব্রেশন হচ্ছে 1 মিলিভোল্ট বা 10 স্মল স্কোয়ার। আমরা যদি এটা দেখি, এখানে 10 স্মল স্কোয়ার আছে। যেমন আমি যদি এখন দেখি যে এই স্ট্যান্ডার্ডাইজেশনটা 10-এর জায়গায় আমি 20 করে দিয়েছি, তাহলে এইদিকে আমার প্রত্যেকটা আর ওয়েভ, তারপরে টি ওয়েভ, পি ওয়েভ সবগুলো বেড়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। তো আমি এই দ্বিগুণ দেখে যদি আমি বলি যে না, তার মাসেলগুলো হাইপারট্রফি হয়েছে বা ভেন্ট্রিকাল হাইপারট্রফি হয়েছে, তাহলে আমার ভুল হবে, কারণ আমি এখানে ইউনিটটাকে বাড়িয়ে দিয়েছি। আবার যদি এটা যদি ক্যালিব্রেশনটা আমি হাফ করে দিই, যেমন 10-এর জায়গায় যদি 5 করে দিই, তো দেখা যাবে যে আর ওয়েভ অ্যাম্পলিটিউড কমে যাবে, টি কমে যাবে, সব কমে যাবে। তখন যদি আমি সেটা দেখে বলি যে না, এটা লো ভোল্টেজ ইসিজি, তাহলে সেটাও আমার ভুল হবে। তো এই জন্য যে কোনো ইসিজি পড়ার শুরুতে আমাদের ক্যালিব্রেশনটা কত দেখতে হবে, যেটা নর্মাল 1 মিলিভোল্ট বা 10 মিলিমিটার। আর অবশ্যই রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বা লো ভোল্টেজ ইসিজি, এটা কমেন্ট করার পূর্বে ক্যালিব্রেশনটা আমাদের দেখে নিতে হবে। তো আমি আবারও একটু পিছনে যাচ্ছি, যে এখন দেখি যে একটা আইসোইলেকট্রিক লাইন বলতে আমরা কি বুঝি। তো আসলে আইসোইলেকট্রিক লাইন বলতে আমরা আসলে বুঝি যে এটা একটা বেজ লাইন, যেটা থেকে আমরা ওয়েভগুলোকে আমরা কাউন্ট করব যে এটা পজিটিভ ওয়েভ না নেগেটিভ ওয়েভ। তো যেমন আমরা যে ইসিজিটা এই জায়গা থেকে শুরু হয়েছে, সো আমরা এটাকে বেজলাইন বলতে পারি। তো এই বেজলাইনের উপরের দিকে ওয়েভ, তাহলে এটা একটা পজিটিভ ওয়েভ। এটা বেজলাইনের উপরের দিকে, এটা পজিটিভ ওয়েভ। আবার যদি আমি এখানে দেখি, এটা যদি আমি বেজলাইন ধরি, বেজলাইনের নিচের দিকে এটা, তাহলে নেগেটিভ ওয়েভ। বেজলাইনের নিচের দিকে নেগেটিভ ওয়েভ, বেজলাইনের নিচের দিকে নেগেটিভ ওয়েভ। তার মানে যে বেজলাইন থেকে যদি উপরের দিকে কোনো ওয়েভ তৈরি হয়, সেটা পজিটিভ ওয়েভ বা পজিটিভ রিফ্লেকশন। বেজলাইন থেকে যদি নিচের দিকে হয়, তাহলে এটা নেগেটিভ ওয়েভ বা নেগেটিভ রিফ্লেকশন। তো আমি আরও যদি ক্লিয়ার করে বলি যে আসলে কোনটা আসলে আইসোইলেকট্রিক লাইন বা বেজ লাইন, তো আমি এখানে একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে আমরা ধরে নিলাম এটা একটা হার্ট বন্ধ ছিল, চালু হলো। তো প্রথমে এসি নোড থেকে ইম্পালস আসলো, এটিএম কন্ট্রাকশন করলো, যার কারণে পি ওয়েভ হলো। তারপরে হচ্ছে ভেন্ট্রিক্যাল কন্ট্রাকশন করলো, কিউআরএস কমপ্লেক্স হলো। তারপরে ভেন্ট্রিক্যাল রিল্যাক্সেশন করলো, টি ওয়েভ হলো। তাহলে এই যে পি ওয়েভ, এরপরে কিউআরএস কমপ্লেক্স, এরপরে টি ওয়েভ, এটা এই পুরোটাকে বলা হয় একটা একটা ইসিজি ইভেন্ট। তাহলে একটা ইসিজি ইভেন্টে একটা পি ওয়েভ থাকে, মানে এটিএল কন্ট্রাকশন থাকে। এরপরে কিউআরএস কমপ্লেক্স মানে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন থাকে। তারপরে হচ্ছে ভেন্ট্রিক্যাল রিল্যাক্সেশন হয়, তার টি ওয়েভ থাকে। তাহলে এই একটা ইসিজি ইভেন্ট যেখানে শেষ হচ্ছে এবং এরপরে আরেকটা ইসিজি ইভেন্ট যেখানে শুরু হচ্ছে, এর মাঝখানে যে লাইনটা, দ্যাট ইজ দ্য আইসোইলেকট্রিক লাইন বা বেজ লাইন। এবং এই লাইন থেকে আমরা নির্ণয় করব যে এটা পজিটিভ ওয়েভ না নেগেটিভ ওয়েভ। যদি উপরের দিকে যায় তাহলে পজিটিভ ওয়েভ, যদি নিচের দিকে যায় তাহলে এটা নেগেটিভ ওয়েভ। আচ্ছা, এখন আসলে আমরা দেখি যে একটা ইসিজিতে কতগুলো লিড থাকে। তো আমরা যে ইসিজিগুলো ইসিজি পেপারগুলো দেখি, সেটাতে 12টা লিড থাকে। 12টা লিডের মধ্যে আমরা 6টাকে লিম লিডস বলি আর 6টাকে বলি চেস্ট লিডস। তো এই 6টার মধ্যে আবার কিছু আছে ইউনিপোলার লিড, কিছু আছে বাইপোলার লিড।
তো এই যে যেগুলো ইউনিপোলার লিড সেগুলো হচ্ছে এভিআর, এভিএল, এভিএফ, এগুলোকে অগমেন্টেড লিডও বলা হয়, কারণ এগুলো অনেক ছোট ছোট থাকে, এদের অ্যামপ্লিটিউড বাড়ায় রিপ্রেজেন্ট করা হয়, এই জন্য এদেরকে অগমেন্টেড লিড বলে। তো আমাদের আসলে এগুলো খুব একটা জানার দরকার নেই। তো আমরা যদি এই লিম লিডগুলোকে বলি, লিম লিডগুলো আছে আমাদের লিড, স্ট্যান্ডার্ড লিড 1, 2, 3 এবং এভিআর, এভিএল, এভিএফ, এই 6টা হচ্ছে লিম লিড। তো 6টা লিম লিডের আমাদের কাজ কি? এই 6টা লিম লিড আসলে আমাদের হার্টকে ভার্টিক্যাল প্লেনে মানে অবজার্ভ করে আর কি। যে আমরা যদি ধরে নেই যে এই লিডগুলো এক একটা সিসি ক্যামেরা, তাহলে এই ক্যামেরাগুলো হার্টকে আসলে ভার্টিক্যাল প্লেনে মানে মানে সাইড থেকে বা উপর থেকে বা নিচের থেকে আসলে হার্টকে মানে অবজার্ভ করে আর কি। তো আর চেস্ট লিড, এটা তো 6টা V1 থেকে V6। তো আমরা যদি এখানে দেখি যে V1, V2 এটা রিপ্রেজেন্ট করে রাইট ভেন্ট্রিকালকে, যার কারণে রাইট ভেন্ট্রিকালে কোনো চেঞ্জ হলে, দ্যাট ইজ রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলে V1, V2 তে চেঞ্জেস হয়। V3, V4 এটা সাধারণত ইন্ডিকেট করে ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম, সুতরাং সেপ্টাল এমআই, সেপ্টাল ইসকেমিয়া হলে এটা V3, V4 এ হবে, এবং V5, V6 এটা হলে তোমার লেফট ভেন্ট্রিকালকে রিপ্রেজেন্ট করে, এবং এটা দিয়ে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলে সাধারণত এটা V5, V6 এই প্রবলেমগুলো ধরা পড়বে আর কি। তো এটা তো আমি বলেই ফেলেছি অলরেডি। এখন আসলে আমরা যখন একটা ইসিজি করব, তখন আসলে আমরা কিভাবে ইসিজি মেশিনটাকে অপারেট করব। তো আসলে আমি বলি যে আসলে আমাদের যে লিম লিডগুলো আছে, আমরা ইসিজি করার সময় 4টা লিম লিড লাগাই আমাদের 2 রিস্ট জয়েন্টের ওখানে এবং 2 অ্যাঙ্কেল জয়েন্টের ওখানে। এটা আসলে আমরা লাগানোর সময় আমাদের ভালো করে দেখতে হবে যে আমরা একটা ইয়েটা লাগাই সেটা যেন স্কিনের সাথে খুব ভালো কন্ট্যাক্ট থাকে। স্কিনের সাথে ভালো কন্ট্যাক্ট যদি না থাকে, তাহলে হচ্ছে যে মানে ইসিজি রেকর্ডিং হবে না। আর যদি দেখা যায় যে কারো কন্ট্যাক্ট না হচ্ছে না ভালো, তখন আমরা জেল দিতে পারি, বা জেল টেল না থাকলে একটু পানি দিয়েও আমরা ইয়ে করে নিতে পারি, জাস্ট কন্ডাক্টিভিটি বাড়ানোর জন্য আর কি। তো আসলে আমরা লিম লিড চার্টটা কোথায় কোনটা লাগাবো এটা বোঝার জন্য আমরা একটা জিনিস বলি যে কালো হাঁস। কালো মানে কতে কালো, তো মানে যেটাতে কালো ইয়ে দেওয়া সেটা আমরা ডাইন পায়ের অ্যাঙ্কেল জয়েন্টের ওখানে লাগাবো। কালো লাল, লালটা আমরা কোথায় লাগাবো? আমরা ডান হাতের রিস্ট জয়েন্টের ওখানে লাগাবো। হাঁস, হলুদটা লাগাবো আমরা বাম হাতের রিস্ট জয়েন্টের ওখানে, এবং সবুজটা লাগাবো আমরা বাম পায়ের অ্যাঙ্কেল জয়েন্টের ওখানে। এই আর চেস্ট লিডগুলো আসলে যে 6টা লাগাইতে হয়, এটা আসলে মানে এমন হার্ড অ্যান্ড ফাস্ট না এই বরাবর লাগাইতেই হবে, একটু এদিক ওদিক হলে আসলে খুব বেশি সমস্যা হয় না। সাধারণত একটা জিনিস বিশেষ করে মনে রাখতে হবে যে V1 লিডটা থাকতে হবে স্টার্নামের রাইট সাইডে। তার মানে যদি আমরা V1টাকে স্টার্নামের রাইট সাইডে 4th ইন্টারকস্টাল স্পেসে রাখি, তাহলে V2টাকে অবশ্যই লেফট সাইডে রাখতে হবে এবং সেম ইন্টারকস্টাল স্পেসে। আর V3টাকে রাখতে হবে V2 এবং V4 এর মাঝামাঝি। তো V4টা কোথায় রাখবো? V4টা আমরা আসলে লেফট মিড ক্লাভিকুলার লাইন, সাধারণত নিপল বরাবর যে লাইনটা হয় সেটা আসলে লেফট মিড ক্লাভিকুলার লাইন, সেখানে আমরা দিব। আর V5কে অ্যান্টেরো অ্যাক্সিলারি লাইন বরাবর এবং V6কে মিড অ্যাক্সিলারি লাইন বরাবর এটা আমরা লাগাবো। লাগানোর পরে আমাদের ভালো করে দেখতে হবে যে টাচ মানে স্কিনের সাথে ওয়েল কন্ট্যাক্ট আছে কিনা, না থাকলে আমাদেরকে জেল দিতে হবে, এটা মনে রাখতে হবে। আর এরপরে আমরা মেশিন দিয়ে আমরা এটা রেকর্ড, মেশিনটা অন করে রেকর্ড হয়ে যাবে। সেম জিনিস আমি আর বলছি না। এখন আজকে এটা আমি একটু বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের সবাইকে বুঝতেই হবে। এটা না বুঝলে আমরা ইসিজি ভালো বুঝবো না। এটা ইসিজি বোঝার জন্য বুঝতেই হবে। তো আমি একটু বোঝানোর চেষ্টা করছি যে এটা আমাদের একটা নর্মাল হার্ট। এই হার্টকে আমরা বিভিন্ন লিম লিডসগুলো দিয়ে আমরা এক্সপ্রেস করার চেষ্টা করছি। তো আমরা ধরে নিচ্ছি যে আমরা যদি একটু এটাকে 4 ভাগ করি এদিক দিয়ে, যে এটা একটা হরাইজন্টাল লাইন আর একটা ভার্টিক্যাল লাইন। তো এই হরাইজন্টাল লাইনের এই যে একদিকে 0, একদিকে 180 ডিগ্রি, আর এই ভার্টিক্যাল লাইনের উপরের দিকে -90, নিচের দিকে +90। এখন আমাদের যে আমাদের যে 6টা লিম লিড আছে, সেই লিম লিডগুলোর পজিশন যদি এই হাতটা খেয়াল করি যে আমার সামনে একটা লোক দাঁড়ায় আছে, তাহলে এভিআর অগমেন্টেড রাইট এট্রিয়াল যদি আমরা লিডটাকে চিন্তা করি, তাহলে এটা
এই দিকে যাবে। যদি আমি চিন্তা করি এখানে একটা মানুষ দাঁড়ায় আছে, তাহলে তার রাইট শোল্ডারের দিকে এখানেই হবে, তার মানে এটা -150 ডিগ্রিতে এভিআর, আর এভিএলটা -30 ডিগ্রিতে। আর জিরোতে লিড 1, লিড 2 হচ্ছে +60 ডিগ্রিতে, লিড 3 হচ্ছে 60 দ্বিগুণ 120 ডিগ্রিতে। আর এই এভিএফটা হবে একদম পা বরাবর, যেহেতু আমরা পা বরাবর, তাহলে এটা +90 ডিগ্রি। তাহলে এটা খুব সোজা মনে রাখার জন্য যে আমরা একটা হরাইজন্টাল ভাগ করে নিলাম, যেটা এইদিকে থাকবে 0, এদিকে 180, একটা ভার্টিক্যাল, একটা উপরে -90, নিচে +90। এখন এভিআর যেটা লিড, যেহেতু এভিআর মানে রাইট, তাহলে এখানে আমি রাইট আর্ম বা শোল্ডারের দিকে -150 ডিগ্রি, এভিএল -30 ডিগ্রি, আর লিড 1 0 ডিগ্রি, লিড 2 +60, লিড 3 60-এর দ্বিগুণ 120 ডিগ্রি, আর এভিএফ হচ্ছে +90 ডিগ্রি। তো আমি যদি এটা মনে রাখি, তাহলে এখন আমি একটু একটা আশ্রয় নিচ্ছি। আমি ধরে নেই এগুলো প্রত্যেকটাই এক একটা ক্যামেরা। আমাদের এই 6টা যে আমাদের লিম্ব লিস্ট আছে, 6টাই ক্যামেরা। আর এই হার্ট হচ্ছে যে এই হার্টের বিভিন্ন কাজকর্মের ছবি তোলার জন্য এই ক্যামেরাগুলো বসানো হয়েছে। তো এখন আমরা যদি খেয়াল করি, আমরা প্রথমেই দেখব যে এটা রাইট এট্রিয়াম, এখানে এসি নোড থেকে ইম্পালস তৈরি হচ্ছে, এই ইম্পালসটা রাইট এট্রিয়ামকে স্টিমুলেট করছে, কিছু লেফট এট্রিয়ামে যাচ্ছে, কিছু এভি নোডে যাচ্ছে, এরপরে বান্ডেল অফ হিজ, এরপর রাইট বান্ডেল ব্রাঞ্চ, কিছু লেফট বান্ডেল ব্রাঞ্চ, এবং আলটিমেটলি দেখেন যে আমরা একটা বড় অ্যারো এখানে দিয়েছি। এই বড় অ্যারোর উদ্দেশ্য হচ্ছে যে এই ইম্পালসগুলো যেটা যেদিকে যাক না কেন, আলটিমেটলি এটা লেফট ভেন্ট্রিকেলকে স্টিমুলেট করতে চায়। কারণ আমরা যদি বলি যে আসলে এই ইম্পালস যেটা তৈরি হয়, এটার আলটিমেট টার্গেট যে এটা আমরা লেফট ভেন্ট্রিকেলকে স্টিমুলেট করব। যেমন আমাদের টার্গেট যারা এমবিবিএস পড়ি, তারা আমরা পোস্ট গ্রাজুয়েশন করবো, করে অনেক বড় চেম্বার দেবো, এরকম আর কি। তাহলে এই যে ইম্পালসটা তৈরি হচ্ছে এসি নোড থেকে, তারপর এটা বিভিন্ন দিকে যাচ্ছে, কিন্তু একটা মেইন ডিরেকশন আছে। এই মেইন ডিরেকশন যেটা অ্যাপেক্সের কাজ দিয়ে যায়, এটাই আসলে কার্ডিয়াক অ্যাক্সিস। তাহলে আমি আসলে সরি অত গভীরভাবে বলছি না, তো আমি খুব সিম্পলি করে বলছি যে এসি নোড থেকে যে ইম্পালসটা তৈরি হয়, সেই ইম্পালসটা হার্টের বিভিন্ন মাসেলকে, এট্রিয়ামের মাসেল, ভেন্ট্রিকুলার মাসেল, সেপ্টামের মাসেলকে স্টিমুলেট করে। কিন্তু এগুলোর একটা মেইন ডিরেকশন থাকে, যেটা কার্ডিয়াক অ্যাপেক্সের পাশ দিয়ে যায়, এটাই হচ্ছে কার্ডিয়াক অ্যাক্সিস। তো আমি এখন আরেকটা জিনিস আমি এখন বলছি যে এই যে আমাদের লিডগুলো, 6টা লিড এখানে বসানো আছে, তো কোনো ইম্পালস যখন কোনো লিডের দিকে যায়, সেই লিডে পজিটিভ ওয়েভ তৈরি হয়। আর কোনো ইম্পালস যখন কোনো লিড থেকে দূরে সরে যায়, তখন তাহলে সেই লিডে নেগেটিভ ওয়েভ তৈরি হয়। আমি একটু বুঝিয়ে বলছি। যেমন আমরা ধরে নিচ্ছি যে এই হার্টের জন্য এইটা হচ্ছে পিছনের দিকের ক্যামেরা, এভিআর। তো যখন ইম্পালসটা এসি নোডে তৈরি হয়ে দেখা যাচ্ছে যে এগুলো লেফট এট্রিয়ামে আসে, ভেন্ট্রিকেলের দিকে আসে, তখন এই ক্যামেরার জন্য মনে হয় যে এই ইম্পালসটা আমার থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে এভিআরে একটা নেগেটিভ ওয়েভ তৈরি হবে। মানে এই এভিআর লিডে যে ওয়েভটাই তৈরি হবে, সেগুলো হবে নেগেটিভ। আর যেহেতু এই ইম্পালসগুলো দেখা যাচ্ছে লিড এভিআরের দিকে বা 1-এর দিকে বা 2-এর দিকে বা 3-এর দিকে বা এভিএফের দিকে আসছে, সুতরাং এই লিডগুলোতে যে ওয়েভটা তৈরি হবে, সেগুলো হবে পজিটিভ ওয়েভ। তো আমি আরও একটু ক্লিয়ার করে বলছি যে তাহলে এখন আমি একটু দেখাচ্ছি যে দেখা যাচ্ছে যে এই এভিআর লিড, মানে এভিআর লিড, তাহলে এসি নোড থেকে যে ইম্পালসটা তৈরি হচ্ছে, তার মনে হবে যে এটা এই ক্যামেরা থেকে এই ইম্পালসটা দূরে সরে যাচ্ছে, সো এখানে একটা নেগেটিভ ডিফ্লেকশন হবে। এবং এই যে আমি বলেছি, এটা যদি আইসোইলেকট্রিক লাইন হয়, তাহলে এখানে পি নেগেটিভ, কিউআরএস কমপ্লেক্স নেগেটিভ, টি নেগেটিভ, সব নেগেটিভ। এবং এই জন্যই আমরা এভিআর লিডে যত ওয়েভ পাই সব নেগেটিভ। কারণ যদি ডেক্সট্রোকার্ডিয়া ছাড়া যে কোনো নর্মাল হার্টের এভিআর লিড থেকে মনে হবে ইম্পালসগুলো দূরে সরে যাচ্ছে। তো এখন আমরা যদি দেখি, তাহলে এই ইম্পালসগুলো এভিএল এর দিকেও আসে, কারণ যেটা লেফট এট্রিয়ামের দিকে আসে, সেটা মনে হয় এভিএল এর দিকে, তাহলে এভিএল এ পজিটিভ তৈরি হবে। অ্যাট দ্য সেম রিজন লিড 1-এও এটা পজিটিভ ওয়েভ হবে, লিড 2-তেও পজিটিভ হবে, এভিএফ এও পজিটিভ, লিড 3-তেও পজিটিভ।
কিন্তু আমরা যদি একটা জিনিস খুব ভালো করে দেখি যে এই যে যেগুলো মিন ডিরেকশন বা যেটাকে আমরা অ্যাক্সিস বললাম, এটা সবচেয়ে কার পাশ দিয়ে যায়? এটা লিড টু এর পাশ দিয়ে যায়, এবং এই জন্যই আমাদের যত পজিটিভ ওয়েভ আমরা পাই লিম লিডগুলোর মধ্যে, এই পজিটিভটার মধ্যে সবচেয়ে বেশি পজিটিভিটি থাকে লিড টুতে। তো আমি এখানে দেখাচ্ছি যে এই যেহেতু এটা লিড টু এর পাশ দিয়ে যায়, এখানে পজিটিভ ওয়েভ তৈরি হচ্ছে, ডিপ্লেশন টুয়ার্ডস দিস লিড, হিয়ার পি পজিটিভ, কিউআরএস পজিটিভ, সব পজিটিভ। তো এই আমি আশা করছি সবাই বুঝতে পারছেন। এটা আমি জানি একটু অনেক কঠিন লাগছে, আমার মনে হয় আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। আর এটা পাওয়ারও একটা উপায় আছে, আমার বইয়ের নেক্সট এডিশনে হয়তো এইগুলো আমি একটা ড্রাফট করেছি, সেগুলো আমি দিয়ে দিব। আর এগুলো দরকার নেই, এটা দরকার আছে যে দেখেন আমরা হারটাকে তো আমরা করেই ফেলেছি, আমাদের তো মনেই আছে যে এভিআর -150, এভিএল -30, লিড 1 0, লিড 2 60, লিড 3 60 দুগুণে 120, এভিএফ 90। তাহলে দেখেন আমরা যে বললাম যে লিম লিডসগুলো হার্টকে ভার্টিক্যাল প্লেনে দেখে বা সাইডস থেকে দেখে, তাহলে দেখেন যে এটা যদি হার্টের, এটা যদি আমি বলি কোন সারফেস, এটা নো ডাউট এটা ল্যাটারাল সারফেস। তো ল্যাটারাল সারফেসকে কে কোন কোন ক্যামেরা খেয়াল করছে? লিড এভিএল, লিড 1, লিড 2। তাহলে আমরা যদি ল্যাটারাল এমআই হয় তাহলে চেঞ্জেসগুলো হবে লিড 1, 2 অ্যান্ড এভিএল। আর যদি শুধু 1 অ্যান্ড এভিএল এ হয় তাহলে এই অংশটুকু দ্যাট ইজ হাই ল্যাটারাল। তাহলে ল্যাটারাল সারফেস অফ দ্য হার্ট ইজ রিপ্রেজেন্টেড বাই লিড 1, 2, এভিএল, whereas high lateral represented by only 1 and AVL. এখন যদি দেখি যে হার্টের নিচের সারফেসটা, এই যে আমি সবুজ কালার দিয়েছি, এই সবুজ অংশটা কোন কোন ক্যামেরা এই সবুজ অংশটা দেখছে, তাহলে লিড টু এভিএফ 3, শুধু এক কথায় 2, 3 এভিএফ। তো এখন দেখেন তাহলে যদি ইনফিরিয়র এমআই হয় তাহলে হার্টের ইসিজিতে কোন কোন লিডে আমরা চেঞ্জ পাবো? ইনফিরিয়র এমআই হলে অবশ্যই লিড 2, 3 অ্যান্ড এভিএফ। এখন দেখেন যে এটা আসলে হার্টের কর্নারে আর্টারি সাপ্লাইগুলো আমি দেখানোর চেষ্টা করেছি। যে আমরা সবাই জানি যে হার্টে দুটো কর্নারি আর্টারি থাকে, একটা এটা হচ্ছে রাইট কর্নারি আর্টারি, এটা হচ্ছে লেফট কর্নারি আর্টারি। লেফট কর্নারি আর্টারিটা এসে লেফট এন্টার ডিসেন্ডিং আর্টারি অ্যান্ড লেফট সার্কামফ্লেক্স আর্টারি, এটাতে আসলে এটা দুটো ভাগে ভাগ হয়। তো আমরা যদি দেখি রাইট করোনারি আর্টারি, এটা সাপ্লাই দেয় মেইনলি রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকলস এবং আমাদের লেফট ভেন্ট্রিকুলার ইনফিরিয়র সারফেসকে। আর যদি আমরা লেফট কর্নার আর্টারিটাকে মেইন ধরি, এটা হচ্ছে লেফট এন্টার ডিসেন্ডিং ব্রাঞ্চ, এটা সার্কামফ্লেক্স আর্টারি। এই যে লেফট এন্টার ডিসেন্ডিং আর্টারি, এটা হচ্ছে মেইন আমাদের জন্য, কারণ এটা এন্টেরিয়র সারফেস অ্যান্ড ল্যাটারাল এন্টেরিয়র সারফেস অফ দ্য হার্টকে মেইনলি সাপ্লাই দেয়। আর যদি এই লেফট কর্নারি আর্টারি যদি না থাকে তাহলে আমাদের মানে লেফট ভেন্ট্রিকল ফাংশন থাকবে না, যার কারণে আসলে আমাদের বেঁচে থাকার চান্স খুব কম। তাহলে এখন যেহেতু এই লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি আমাদের এন্টেরিয়র সারফেসকে সাপ্লাই দেয়, তাহলে এন্টেরিয়র সারফেসটাকে রিপ্রেজেন্ট করে চেস্টের V1 to V4। তাহলে এই V1 to V4 এ যদি কোনো চেঞ্জেস থাকে, যেমন ইসকিমি বা ইনফ্রাকশন, তাহলে আমরা বলতে পারি তার লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং আর্টারিতে ব্লকেজ আছে। আর যেহেতু সার্কামফ্লেক্স আর্টারি এটা সাপ্লাই দেয় হার্টের ল্যাটারাল সারফেসকে, সুতরাং ল্যাটারাল যে লিডসগুলো আছে যেমন 1, 2 এভিএল, V5, V6, সামটাইমস V4, তাহলে ওগুলোতে যদি ইসকিমিয়া বা ইনফ্রাকশন হয় তাহলে আমরা বুঝবো তার ব্লক সার্কামফ্লেক্স আর্টারিতে। এভাবে আমরা আসলে একটা ইসিজি দেখে বলতে পারি যে ওই পেশেন্টের কোন আর্টারিতে ব্লকটা আছে। এটা বোঝা খুবই সোজা। যদি ইনফিরিয়র লিডগুলোতে থাকে তাহলে তার ইনফিরিয়র লিড যেমন 2, 3 এভিএফ, এখানে দেখা যাচ্ছে যে এমআই আছে, তাহলে এই এমআই ইনফিরিয়র সারফেসকে সাপ্লাই দেয় রাইট কর্নার আর্টারি, সুতরাং ব্লক কোথায় আছে? রাইট কর্নার আর্টারি। তাহলে এন্টেরিয়র সারফেস, এন্টেরিয়র এমআই কোন লিড রিপ্রেজেন্ট করে? V1 to V4।
ওকে ফাইন, তাহলে ভি1 ভি4 হলে এন্ট্রো এমআই, তাহলে এন্ট্রোর সারফেসে কে সাপ্লাই দেয়? লেফট এন্ট্রো ডিসেন্ডিং, সুতরাং তার ব্লকেজ আছে লেফট এন্ট্রো ডিসেন্ডিং আর্টারি। তো এইভাবেও আমরা বুঝতে পারি আর কি। তেমনি রাইট কর্নারে রাইট কর্নারে মেইনলি সাপ্লাই দেয় ইনফ্লোর সারফেসকে, তাহলে যদি ইনফ্লোর এমআই হয় তাহলে রাইট কর্নার আর্টারিতে ভাগ। তো এই আমার মনে হয় যে আমি আজকে অনেক কিছু বলছি, আমি জানি না কার কেমন লেগেছে। এটা অনেক ইসিজিটা কঠিন, আমি আমার যতটুকু সম্ভব আমি বলার চেষ্টা করেছি। কারো কোনো ক্ল্যারিফিকেশন দরকার হলে আমাকে বলবেন। তবে আসলে কখনোই এগুলো প্র্যাকটিক্যাল ক্লাসের অল্টারনেটিভ হতে পারে না। আমি যতটুকু এখন বললাম এতটুকু আমি আজকে 1.5 ঘন্টা ক্লাস নিয়েছি। ক্লাসে আর আসলে আমরা আরও অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, যেটা এখানে আসলে সম্ভব না। তো সবার যদি ভালো লাগে তাহলে আমাকে জানাবেন, আমি পরবর্তীগুলো রেকর্ড করার চেষ্টা করব। আর ভালো না লাগলে এখানে বাই বাই, টাটা, গুড নাইট।